হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কার্বোঅ্যানায়ন এবং ফ্রি রেডিক্যাল। এই কার্বোঅ্যানায়ন এবং ফ্রি রেডিক্যালটাকে ভালো করে বুঝতে হলে আগে কার্বোক্যাটায়নটা তোমরা দেখে নিতে পারো, কারণ কার্বোক্যাটায়ন দেখে নিলে ফ্রি রেডিক্যাল এবং কার্বোঅ্যানায়ন বুঝতে খুবই সুবিধা হবে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমি, তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্কের থ্রু দিয়ে তোমরা চলে যেতে পারো এবং বা আমার চ্যানেলের থ্রু দিয়ে যেতে পারো। চ্যানেল হচ্ছে বিকাশ উইথ কেমিস্ট্রি। তাহলে শুরু করা যাক আজকে কার্বোঅ্যানায়ন। দেখো অ্যাকচুয়ালি কার্বোঅ্যানন কি? কার্বোঅ্যানন যদি দেখি আমরা, কার্বোঅ্যানন হচ্ছে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ থাকবে। তাহলে কার্বন কন্টেনিং নেগেটিভ চার্জ অন কার্বন অ্যাটম, এটা নেগেটিভ চার্জ হলো কার্বনের মাথায়, তাহলে সেটাকে বলবো আমরা কার্বোঅ্যানন। তাহলে বলতে পারো ক্যারিং নেগেটিভ চার্জ অন কার্বন অ্যাটম। যদি কার্বন অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ থাকে তাহলে কার্বোঅ্যানায়ন বলবো। এবং আরেকটা যেটা বলতে পারি আমরা, এরা হচ্ছে কি শর্ট লাইফড হতে পারে। কেন শর্ট লাইফ বলছি এদের? শর্ট লাইফ বললে কেন? দেখুন ইন্টারমিডিয়েট, যে কোনো ইন্টারমিডিয়েট, যেরকম কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানন এবং ফ্রি রেডিক্যাল, তিনটা তো ইন্টারমিডিয়েট, তাহলে ইন্টারমিডিয়েট বলেই এদের শর্ট লাইফ পিরিয়ড হবে। এবারে কিভাবে ফর্ম হয় এরা? দেখো কার্বোঅ্যানন ফর্ম কি করে হবে? যদি একটা কম্পাউন্ড আমরা ধরে নিচ্ছি, এখানে ধরো CH3Y, এই কম্পাউন্ডটা আছে, যেখানে ওয়াইটা কি মোর ইলেকট্রোপজিটিভ, এবং সিটা হচ্ছে তাহলে কি ইলেকট্রোনেগেটিভ হবে। তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করি ওয়াই এবং সি এর মধ্যে, তাহলে সিটা ইলেকট্রোনেগেটিভ। তাহলে এরকম যদি কম্পাউন্ড হয় তাহলে কি হবে? ইলেকট্রনটা কোন দিকে শিফট করবে? কার্বনের দিকে শিফট করবে, বন্ডিং ইলেকট্রন পেয়ারটা। কারণ আমরা জানি যে নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মোর স্টেবল দেন নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোপজিটিভ অ্যাটম। তাহলে এখানে তৈরি হয়ে যাবে CH3 মাইনাস এবং হচ্ছে Y প্লাস। তাহলে এই CH3 মাইনাস এটাকে বলবো আমরা কার্বোঅ্যানায়ন। কি কার্বোঅ্যানায়ন বলবো? যেহেতু মিথাইলের মাথায় কার্বোঅ্যানায়ন হয়েছে, তাহলে মিথাইল কার্বোঅ্যানায়ন। মিথাইল কার্বন। এরপরে এরকম অনেক এক্সাম্পল আছে, ধরো আমরা ধরলাম ইথাইল কার্বোঅ্যানন, CH3CH2 মাইনাস ইথাইল কার্বোঅ্যানন, বা CH3CH2 মাইনাস প্রোপাইল কার্বোঅ্যানন, আইসোপ্রোপাইল হতে পারে, CH3CH মাইনাস CH3। তার প্রথমটাকে বলবো আমরা কি ইথাইল কার্বোঅ্যানন, তারপর এটা হচ্ছে প্রোপাইল কার্বোঅ্যানন, থার্ড হচ্ছে কি আইসোপ্রোপাইল কার্বোঅ্যানন, আরো এরকম অনেক এক্সাম্পল আছে। যেরকম এক্সাম্পল আমরা কি ধরতে পারি, অ্যালাইলিক কার্বোঅ্যানন, CH3CH CH2 মাইনাস CH ডাবল বন্ড CH2 অ্যালাইলিক, বা হতে পারে বেনজাইলিক কার্বোঅ্যানন, CH2 মাইনাস, এটা হচ্ছে বেনজাইলিক এবং এটা হচ্ছে অ্যালাইলিক কার্বোঅ্যানন এবং বেনজাইলিক কার্বোঅ্যানন। এই এক্সাম্পলগুলো আমরা দেখতে পারি। এবারে আরো বিভিন্নভাবে ফর্ম হতে পারে। একটা ফর্মেশন আমরা দেখিয়েছি, বিভিন্নভাবে ফর্ম হতে পারে। কেমন করে? ধরো একটা কম্পাউন্ড নিয়েছি আমরা, যে CH3CHO, এটাকে আরো ভালোভাবে লিখতে পারি কেমন করে? একটা H নিলাম এদিকে, এদিকে CH2CHO নিলাম। যদি আমি কোনো বেস দিয়ে এর মধ্যে ধরো OH মাইনাস দিলাম বা নিউক্লিওফাইল দিচ্ছি, তাহলে OH মাইনাস এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে এবং এখানে CH2 মাইনাস তৈরি হবে, তাহলে CH2 মাইনাস CHO ফরমেশন হবে। আবার আমরা দেখেছি অনেক রিয়াকশনে, যেরকম হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এইখানেও যদি এখন NaNH2 নিই, তাহলে NaH2 এর মধ্যে Na প্লাস হবে এবং NH2 মাইনাস হিসেবে থাকে, এই NH2 মাইনাসটা প্রোটনটাকে নিয়ে নেবে, দিয়ে ফরমেশন হবে এরকমভাবে CH ট্রিপল বন্ড C মাইনাস প্লাস, এখানে হয়ে যাবে NH3 এবং Na প্লাস হিসাবে এর সাথে থাকবে, Na প্লাস হিসেবে থাকবে। তাহলে এইভাবে ফরমেশন হবে, কার্বোঅ্যানায়ন ফরমেশন হচ্ছে। এবারে এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? কার্বোঅ্যানায়ন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো কি কি হতে পারে?
তাহলে চলে যাই ক্যারেক্টারিস্টিক্সে। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এদের কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হতে পারে। দেখো যদি CH3- ধরি আমি সিম্পলভাবে, তাহলে 3টে বন্ড আছে, তাহলে 2টো করে বন্ডিং ইলেকট্রন নিয়ে একটা বন্ড ফরমেশন হয়, তাহলে 6 এবং একটা ইলেকট্রোনেগেটিভ আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস মানে তোমার মাইনাস মানে 2টো ইলেকট্রন আছে এখানে, তাহলে 6 + 2 টোটাল হয়ে যাবে 8টা ইলেকট্রন, তাহলে 8 ইলেকট্রন ইন ইটস ভ্যালেন্স শেল। তাহলে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন আছে, তাহলে এদের হাইব্রিডাইজেশন কি হবে? আমরা আমরা জানি কি Z = নম্বর অফ বন্ডিং বন্ড, কতগুলো বন্ড বলতে সিগমা বন্ড প্লাস হচ্ছে লোন পেয়ার। যদি Z = 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3, যদি Z = 3 হয় হাইব্রিডাইজেশন হবে sp2, যদি Z = 2 হয় তাহলে হয়ে যাবে sp। এই হাইব্রিডাইজেশন হবে। এখানে দেখো যেহেতু 8টা ইলেকট্রন আছে বা 3টে এখানে সিগমা বন্ড আছে প্লাস হচ্ছে একটা লোন ইলেকট্রন বলতে পারে, লোন ইলেকট্রন নয়, লোন ইলেকট্রন পেয়ার, যেহেতু নেগেটিভ চার্জ আছে তার জন্য +1, টোটাল 4 হচ্ছে, তাহলে 4 যেহেতু হবে তার sp3 হাইব্রিডাইজেশন। তাহলে sp3 হাইব্রিডাইজেশন হলে জানি কি আমরা তার শেপ কি হওয়া উচিত, শেপ হওয়া উচিত টেট্রাহেড্রাল। কিন্তু দেখো এখানে একটা লোন পেয়ার আছে, বা লোন পেয়ার বা ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ বলছি সেটা আছে, তার জন্য এর শেপ হয়ে যাবে কি পিরামিডাল। কেমন করে শেপটা হবে, যে সি থাকবে এরকম, 2টো ইলেকট্রন এইভাবে রাখতে পারি এবং হাইড্রোজেন 3টাকে এইভাবে, তাহলে শেপটা আলটিমেট যে শেপটা দাঁড়াচ্ছে সেটা পিরামিডাল শেপ দাঁড়াচ্ছে। দেখো এই 3টাকে যদি আমরা অ্যাড করে দিই একটা পিরামিডের মতো তৈরি হচ্ছে, তাহলে এটা পিরামিডাল শেপ। বোঝা গেল? এর আরও ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো তো দেখি পরপর করে কী কী। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স দেখলাম এর 8 ইলেকট্রনস আছে, এবং হাইব্রিডাইজেশন কি দেখলাম, হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন এবং শেপ হচ্ছে তার পিরামিডাল। এবারে যেহেতু এর কোনো আনপেয়ার্ড ইলেকট্রনস নেই, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকার জন্য এটা হয়ে যাবে কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, তাহলে ডায়াম্যাগনেটিক প্রপার্টি হবে। এরপরে যেটা, এটা যেহেতু নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ থাকার জন্য এখানে কি হতে পারে, এর নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, যেহেতু ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আছে এর নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল একটা বলতে পারি। আর কি বলতে পারি, আর তো সেরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স বলতে সেরকম কিছু আর নেই ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, নিউক্লিওফিলিক ইন নেচার, 8 ইলেকট্রনস আছে ভ্যালেন্স শেলে, এবং হচ্ছে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল কিন্তু তার শেপ হয়ে যাচ্ছে পিরামিডাল। এরপর চলে আসবো স্টেবিলিটি অফ কার্বোনাইডস। স্টেবিলিটিগুলো দেখে আসি, পরপর করে দেখি কি আছে। স্টেবিলিটি অফ কার্বোনাইডস প্রত্যেকটা চলে আসি। প্রথমে ধরো CH3-, CH2CH3-, সিম্পল প্রথমে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, এই 3টে এক্সাম্পল, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এবার প্রত্যেকটার যদি দেখি এখানে স্টেবিলিটি কে পাবে সব থেকে বেশি, দেখো হাইপার কনজুগেশন তো এখানে সেরকম ইফেক্ট আমরা বলতে পারি না, এখানে ইন্ডাকটিভ ইফেক্ট দেখবো, কারণ হাইপার কনজুগেশন দিয়ে নেগেটিভ মানে কার্বন আয়নকে স্টেবিলিটি দেখা যায় না, তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট এখানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, এবং এর ক্ষেত্রেও পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, এটার ক্ষেত্রেও একই জিনিস পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, এবং লাস্ট যে কম্পাউন্ডটা তার ক্ষেত্রেও পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, তাহলে 3 পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, পজিটিভ আই ইফেক্ট। এর ক্ষেত্রে থাকছে 2 পজিটিভ আই ইফেক্ট, এখানে 1 পজিটিভ আই ইফেক্ট। তাহলে দেখো যদি দেখা যায় যেহেতু ইন্ডাকটিভ ইফেক্ট বেশি আছে তাহলে নেগেটিভ চার্জটাকে বেশি পরিমাণে আনস্টেবল করবে, এবং আনস্টেবল করার জন্য তার স্টেবিলিটি তুলনামূলকভাবে কমে যাবে। তাহলে স্টেবিলিটি অর্ডার এখানে দাঁড়াবে, প্রথমেরটা হচ্ছে স্টেবিলিটি 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, এরকম করে স্টেবিলিটি চলতে থাকবে। পরের কম্পাউন্ডে চলে আসি, যেটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ধরো তোমাকে দেওয়া আছে
CH ডাবল বন্ড CH, CH2 মাইনাস, বেঞ্জাইলিক এবং অ্যালাইলিক CH2 মাইনাস। এর ক্ষেত্রে দেখো সেই একই জিনিস রেজোনেন্স স্ট্রাকচার আসবে। যদি আমরা বেঞ্জাইলিকের ক্ষেত্রে দেখি রেজোনেন্স স্ট্রাকচার কতগুলো আসবে, এখানে একটা নেগেটিভ চার্জ হবে, এখানে একটা নেগেটিভ চার্জ হবে এবং এখানে একটা নেগেটিভ চার্জ হবে, অলরেডি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, তাহলে 4 রেজোনেন্স স্ট্রাকচার আসবে। আর এখানে কত আসবে, এই মাইনাস চার্জটা এখানে আসবে, জাস্ট এই একটা স্ট্রাকচার তৈরি হবে, তাহলে এখানে তৈরি হবে 2 রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এখানে 2 রেজোনেন্স স্ট্রাকচার, এখানে 4 রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে যেহেতু 4 রেজোনেন্স স্ট্রাকচার, নম্বর অফ রেজোনেন্স স্ট্রাকচার যত বেশি হবে তত স্টেবিলিটি বেশি হবে আমরা জানি, কেননা সেখানে চার্জ ডিস্ট্রিবিউশনটা বেশি হবে। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন যদি বেশি হয় তাহলে তার স্টেবিলিটিও বেশি হবে, তাহলে স্টেবিলিটি অর্ডার এটা দাঁড়িয়ে যাবে। পরের এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এক্সাম্পলটা কি, ধরো CH3 CH2 মাইনাস, CH ডাবল বন্ড CH মাইনাস, CH ট্রিপল বন্ড C মাইনাস। এই তিনটের মধ্যে স্টেবিলিটি আমাদেরকে দেখতে হবে। এই তিনটে যদি স্টেবিলিটি দেখতে চাই অবশ্যই এখানে কি দেখতে হবে, এখানে দেখতে হবে যে নেগেটিভ চার্জটা আছে সেটা যেই কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনটা কি হাইব্রিডাইজেশন। কেননা আমরা একটা জিনিস জানি, দেখো এস ক্যারেক্টার প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। যেরকম হাইব্রিডাইজেশন হবে, যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তার এস ক্যারেক্টার কত, sp3 হাইব্রিডাইজেশন এস ক্যারেক্টার হচ্ছে 25%, sp2 হাইব্রিডাইজেশন এস ক্যারেক্টার হচ্ছে 33.3%, sp হাইব্রিডাইজেশন তার এস ক্যারেক্টার হচ্ছে 25%, সরি 25% বলছি, 50%। এস ক্যারেক্টার 50%, যত এস ক্যারেক্টার বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। এবার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তত ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার থাকবে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার থাকলে সে নেগেটিভ চার্জটাকে কি করবে, আনস্টেবল করে দেবে, নাকি স্টেবল করবে, স্টেবল করে দেবে। দেখো তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হাইব্রিডেশন দেখি, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড হবে, কেননা দুটো সিগমা বন্ড আছে, এর ক্ষেত্রে হবে sp2 এবং এর ক্ষেত্রে হয়ে যাবে sp3 হাইব্রিডাইজড। তাহলে s ক্যারেক্টার directly proportional to the electronegativity। তাহলে কম্পাউন্ড 3 এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, তার জন্য এই দিকে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা তুলনামূলকভাবে দুটো কম্পাউন্ডের থেকে বেশি হবে। তাহলে দেখো প্রথমে স্টেবিলিটি হয়ে যাবে যে sp হাইব্রিডাইজ ছিল, তারপরে হয়ে যাবে sp2 হাইব্রিডাইজ ছিল এবং তারপরে আসবে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে স্টেবিলিটি অর্ডার বোঝা গেল। চলে যাই পরের এক্সাম্পলে। এখানে দেখছি এক্সাম্পলে কি আছে, এর রেজোনেন্স স্ট্রাকচার কতগুলো দেখো, এর দুটো রেজোনেন্স স্ট্রাকচার আছে। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে বেশি রেজোনেন্স স্ট্রাকচার আসবে এবং এটার ক্ষেত্রে আরো বেশি রেজোনেন্স স্ট্রাকচার আসবে। তাহলে যেহেতু নম্বর অফ রেজোনেন্স স্ট্রাকচার বেশি হলে স্টেবিলিটি বেশি হয়, তার জন্য এখানে 3 মোর স্টেবল, দেন 2, দেন 1, এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। চলে আসি পরের এক্সাম্পলে। এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল বলতে পারো, এক্সামে প্রায় এই টাইপের এক্সাম্পল আসে। যেরকম কি ধরো দেওয়া আছে CH2 মাইনাস, দেখো এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার দেখতে হবে। তাহলে স্টেবিলিটি অর্ডার দেখতে গেলে যেহেতু এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ চার্জকে উইথড্র কারা করবে, যাদের মাইনাস আই ইফেক্ট আছে তারা নেগেটিভ চার্জকে উইথড্র করবে, এবং যাদের প্লাস এম বা প্লাস আই ইফেক্ট আছে তারা কি করবে, আনস্টেবল করে দেবে। তাহলে এই কম্পাউন্ডগুলোর মধ্যে কি হবে, এখানে দেখো OCH3 এর ক্ষেত্রে কি আছে, প্লাস এম ইফেক্ট আছে, মানে প্লাস আর ইফেক্ট বা রেজোনেন্স ইফেক্ট বলতে পারো। এর ক্ষেত্রে কি আছে, মাইনাস এম আছে এবং মাইনাস আই আছে। এর ক্ষেত্রে কি আছে, প্লাস আই আছে এবং এর ক্ষেত্রে আছে মাইনাস আই আছে, মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে প্রত্যেকটা এরকম করে আছে। তাহলে এবারে দেখি যে কোনটা প্রিডমিনেন্ট হবে। যেগুলো দেখো মাইনাস আই বা মাইনাস এম আছে সেগুলো প্রিডমিনেন্ট হবে, কেননা নেগেটিভ চার্জকে এখানে স্টেবিলিটি দিতে হবে। তাহলে দেখো কম্পাউন্ড 3 তো বেশি স্টেবল, দেন চলে আসবে এখানে 5, 3 পরে 5 আসবে যেহেতু Cl এর মাইনাস আই ইফেক্ট আছে। এরপরে চলে আসবে কি, এরপরে চলে আসবে 1 চলে আসবে। এবার 1 চলে এলে তারপরে কারা আসবে, দেখো তারপরে যাদের
প্লাস আই থেকে তো প্লাস এম প্রিডমিনেন্ট, তার জন্য প্লাস এম কী করবে, বেশি পরিমাণে ইলেকট্রন দেবে। তাহলে বেশি পরিমাণে যদি ইলেকট্রন দেয় তাহলে চলে আসবে 4, তারপরে চলে আসবে 2। তাহলে এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার বোঝা গেল? তাহলে দেখো, যার ক্ষেত্রে -m বা -i থাকবে তারা নেগেটিভ চার্জকে বেশি পরিমাণে স্টেবিলিটি দেবে। তাহলে তারা যদি নেগেটিভ চার্জকে বেশি পরিমাণে স্টেবিলিটি, যাদের ক্ষেত্রে +m বা +i আছে তারা আনস্টেবল করে ফেলবে, এবং যার ক্ষেত্রে নেই সেটা তো নিউট্রাল। তার জন্য প্রথমে চলে আসছে NO2, কেননা -m এবং -i আছে, Cl এর শুধুমাত্র -i আছে, তাহলে NO2টা বেশি প্রিডমিনেন্ট হবে তার স্টেবিলিটির ক্ষেত্রে, দেন Cl, দেন পরপর করে আসবে। এরপরে চলে আসে একটা সিম্পল অর্ডার, আমরা দেখে নিই। এই অর্ডার থেকে আমরা সহজেই তার এক্সাম্পলগুলোকে মনে রাখতে পারবো। অর্ডারটা কি আসবে, যে PH3C-, তারপরে কে স্টেবিলিটি পাবে PH2CH-, তারপরে আসবে PHCH2-, তারপরে আসবে CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, মানে হচ্ছে অ্যালাইলিক, তারপরে আসবে 3 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি নয়, তারপরে আসবে 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, কারণ এর ক্ষেত্রে স্টেবিলিটিটা কিছুটা উল্টো আছে। তাহলে এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। বোঝা গেল? তাহলে কার্বন অ্যান এইটুকুই। এরপরে চলে আসি ফ্রি রেডিকেল। দেখো ফ্রি রেডিকেল ফরমেশন কি করে হয়, বা ফ্রি রেডিকেল কি। তাহলে ফ্রি রেডিকেল কি যদি দেখি আমরা, যদি কার্বনের মাথায় একটা ইলেকট্রন থাকে, ধরো CH3 আছে, তার মাথায় একটা ইলেকট্রন এরকম যদি আছে, তখন সেটাকে বলি ফ্রি রেডিকেল। তাহলে ফ্রি রেডিকেল বা Cl এর মাথায় একটা ডট, ফ্রি রেডিকেল। আমরা দেখবো যেটা কার্বন রিলেটেড ফ্রি রেডিকেল, সেগুলোকে দেখবো। তাহলে ফ্রি রেডিকেল ফরমেশন কি করে হয়, ধরো CH4 ছিল, মানে CH3 আর একটা H নিলাম, যদি এখানে হোমোলাইটিক ক্লিভেজ হয়, হোমোলাইটিক ক্লিভেজ মানে এদিকে একটা ইলেকট্রন গেল এবং উল্টো দিকে আরেকটা ইলেকট্রন গেল, কি হচ্ছে তাহলে হোমোলাইটিক ক্লিভেজ। যদি হোমোলাইটিক ক্লিভেজ হয় তাহলে এখানে তৈরি হয়ে যাবে CH3 ডট প্লাস H ডট। দেখো বাকিগুলো যেগুলো কার্বো অ্যানায়ন এবং কার্বোক্যাটায়ন যেগুলো তৈরি হয়েছিল সবগুলোই কিন্তু হেট্রোলাইটিক ক্লিভেজ ছিল, তার জন্য একদিকে পজিটিভ চার্জ তৈরি হয়েছিল এবং একদিকে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছিল। কিন্তু এখানে যেহেতু হোমোলাইটিক ক্লিভেজ হয়েছে, দুটো ইলেকট্রন, দুটো বন্ডিং ইলেকট্রন দুদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হবে, তাহলে CH3 ডট হবে এবং H ডট ফরমেশন হবে। তাহলে এরপরে এক্সাম্পলে চলে আসি, কিছু কিছু এক্সাম্পল, যেরকম CH3 ডট জেনারেলি আমরা জানি এগুলো, যে CH2 CH3 ডট, প্রথমে হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, ইথাইল ফ্রি রেডিক্যাল, এটা আইসোপ্রোপাইল ফ্রি রেডিক্যাল, অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল, বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যাল, এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্রি রেডিক্যাল ফরমেশন হয়েছে। তাহলে এই ফ্রি রেডিক্যাল ফরমেশন এদের ক্যারেক্টারিস্টিক্স চলে যাব। ফ্রি রেডিক্যাল তো ফরমেশন দেখলাম, আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি। মেন ইম্পর্টেন্ট জিনিস ক্যারেক্টারিস্টিক্স। কতগুলো ইলেকট্রন আছে ভ্যালেন্স ইলেকট্রনে, মেনলি যেটা আছে দেখো CH3 ডট, তাহলে 3 × 2 প্লাস 1 ইলেকট্রন, টোটাল 7 ইলেকট্রন ইন ইটস ভ্যালেন্স শেলস। তাহলে টোটাল 7টা ইলেকট্রন আছে। তাহলে হাইব্রিডেশন কি হবে, হাইব্রিডেশনের জায়গায় খুবই গন্ডগোলে একটা পেপার তৈরি হবে। দেখো এখানে যেটা মনে রাখার বিষয়, মনে রাখার মেন বিষয় যেটা কি, যে যদি অ্যালকাইলিক ফ্রি রেডিক্যাল হয় তখন সেটাকে আমরা ধরবো কিনা sp2 হাইব্রিডাইজড।
অ্যালাইলিক ফ্রি রেডিকেলের ক্ষেত্রে আমরা সেটাকে ধরবো sp2 হাইব্রিডাইজড, এবং যদি CF3 বা CCl3 এগুলো থাকে তার ক্ষেত্রে ধরবো sp3 হাইব্রিডাইজড। তাহলে কার ক্ষেত্রে ধরবো? যদি অ্যালাইলিক হয় তার ক্ষেত্রে আমরা ধরবো sp2 হাইব্রিডাইজড, কিন্তু যদি CF3 ডট বা CCl3 ডট এগুলোর ক্ষেত্রে ধরবো sp3 হাইব্রিডাইজড। এটা এক্সেপশন টাইপের বলতে পারো যে CF3 ডট CCl3। কেন বলছি sp3 হাইব্রিডাইজড? দেখো সির ক্ষেত্রে এখানে তো লোন ইলেকট্রন আছে এবং ফ্লোরিন তিনটে, এরকম ধরো আমার সোজা ধরলাম ফ্লোরিনে তিনটে আছে, কিন্তু এই লোন ইলেকট্রনের রিপালশনের কারণে কার সাথে রিপালশন হবে? এই লোন ইলেকট্রনটা তো আউট অফ প্লেনে আছে, এবং ফ্লোরিনের যে লোন পেয়ারগুলো সেগুলো আউট অফ প্লেনে আছে। প্রত্যেকটা ফ্লোরিনের দেখো এখানে আউট অফ প্লেনে আছে। ধরো অ্যাবাভ প্লেনে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এদের মধ্যে রিপালশন হওয়ার জন্য এরা কি করে? এই যে রিপালশন হচ্ছে, রিপালশন হওয়ার জন্য ফ্লোরিনগুলো এরকমভাবে একটু হলেও, যে ফ্লোরিনগুলো একটু হলেও নিচের দিকে এরকম চলে আসে। তাহলে শেপ কি দাঁড়িয়ে যায়? পিরামিডাল শেপ দাঁড়িয়ে যায়। বোঝা গেল? তাহলে পিরামিডাল শেপ দাঁড়িয়ে যায়, কিন্তু হওয়ার কথা ছিল প্ল্যানার শেপ। কিন্তু অ্যালাইলিকের ক্ষেত্রে সেরকম কোনো লোন পেয়ার নেই, তার জন্য তার ক্ষেত্রে পিরামিডাল শেপ হয় না, তার ক্ষেত্রে শেপটা কি হয়ে যায়? কি প্ল্যানার। তাহলে যদি অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল থাকে তখন আমরা তার শেপ বলবো কি? প্ল্যানার বলবো। এবং যদি CF3 বা CCl3 এরকম যদি লোন পেয়ার কন্টেনিং কম্পাউন্ডের সাথে কার্বন ফ্রি রেডিক্যাল ফরমেশন করে তখন সেটাকে বলবো পিরামিডাল শেপ। আশা করি বোঝা গেছে পুরোটা। এবারে এরা কি হয়? এরা সবসময়ের জন্য, যেহেতু CH3 ডট মানে 7 ইলেকট্রন আছে, তার জন্য এদের একটা ইলেকট্রন শর্টেজ আছে। একটা ইলেকট্রন শর্টেজ হওয়ার জন্য এরা সবসময় ইলেকট্রন ডেফিসিয়েন্ট হিসাবে কাজ করবে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এরা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে। কেন প্যারাম্যাগনেটিক দেখাবে? যেহেতু একটাই লোন ইলেকট্রন আছে, একটাই মাত্র ইলেকট্রন আছে, তার এরা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে। তাহলে এদের যদি ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা সামারাইজ করি, কি আসবে? 7 ইলেকট্রন in its valence shell, তারপরে কি বলবো? প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর কি বলবো? ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর কি বলবো? sp3 বা sp2 হাইব্রিডাইজড। sp2 কার ক্ষেত্রে? অ্যালাইলিকের ক্ষেত্রে। এবং sp3 হচ্ছে যদি CF3 ডট বা CCl3 ডট এরকম টাইপের কম্পাউন্ড হয় তাদের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজড। অ্যালাইলিক হলে এদের হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার। প্ল্যানার বলতে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। এবং এদের ক্ষেত্রে স্ট্রাকচার কি? পিরামিডাল, পিরামিডাল স্ট্রাকচার। তাহলে এর গেল ক্যারেক্টারিস্টিক্স। এবার চলে আছে স্টেবিলিটি অর্ডারে। স্টেবিলিটি অর্ডার সেরকম ভাবে এর স্টেবিলিটি দেখবে কার্বোক্যাটায়নের যেরকম স্টেবিলিটি ছিল ফ্রি রেডিক্যালের সেরকম ভাবে স্টেবিলিটি আসবে, এবং কার্বোআয়নের ঠিক উল্টো স্টেবিলিটি আসবে কার্বোক্যাটায়নের সাথে কম্পারেবল। তার জন্য কার্বোক্যাটায়নের ভিডিওটা দেখে নেওয়াই ভালো। দেখো এদের স্টেবিলিটি দেখতে হবে। এদের যদি স্টেবিলিটি দেখা যায়, এদের ক্ষেত্রে কি দেখতে হবে? যেহেতু কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা কিরকম দেখছিলাম, হাইপার কনজুগেশন দেন ইন্ডাকটিভ ইফেক্ট, এর ক্ষেত্রে হাইপার কনজুগেশন দেখবো। এর ক্ষেত্রে 3 আলফা হাইড্রোজেন, তাহলে 3 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। এর ক্ষেত্রে 6 আলফা হাইড্রোজেন, তাহলে 6 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এবং এখানে 9 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে স্টেবিলিটি চলে আসবে এইভাবে। এবং এর ক্ষেত্রে তো 0 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে স্টেবিলিটি অর্ডার দেখো 1 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার, যেটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার ছিল। সেরকম অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল এবং বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যাল যদি থাকে তার ক্ষেত্রেও দেখবে সেই বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল হবে, কেননা তার রেজোনেন্স স্ট্রাকচার বেশি হবে। এর ক্ষেত্রে 4 রেজোনেন্স স্ট্রাকচার, এর ক্ষেত্রে কেবলমাত্র 2 রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে স্টেবিলিটি অর্ডার কার হবে? সবসময়ের জন্য বেঞ্জাইলিক বেশি হবে দেন অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। আরও এক্সাম্পল আছে।
ধরো এরকম একটা ফ্রি রেডিক্যাল ফরমেশন হয়েছে, এদের স্টেবিলিটি আমাদেরকে দেখতে হবে। তাহলে স্টেবিলিটি অর্ডার হবে কি, যেহেতু দেখো এর ক্ষেত্রে রেজোনেন্স স্ট্রাকচার আছে, এরকম আসবে, তাহলে এটা এরকম চলে যাবে। তাহলে রেজোনেন্স স্ট্রাকচার থাকার জন্য এর স্টেবিলিটিটা বেশি হবে। এর ক্ষেত্রে দেখো যদিও 3 ডিগ্রি আছে এবং এর ক্ষেত্রে 2 ডিগ্রি আছে, এর ক্ষেত্রে 1 ডিগ্রি ঠিকই, কিন্তু 1 ডিগ্রি থাকলেও যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজ, তার জন্য এটা সব থেকে বেশি স্টেবল হবে। কোনটা স্টেবল হবে? 2 সব থেকে বেশি স্টেবল হবে, দেন 1, দেন 3। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। চলে যায় আরো কম্পাউন্ডের, ধরো CH2 CH ডাবল বন্ড CH2, তার সাথে আছে এরকম একটা কম্পাউন্ড এবং তার সাথে হয়তো CH3 CH2। দেখো লাস্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো রেজোনেন্স স্ট্রাকচার নেই, শুধুমাত্র হাইপার কনজুগেশন আছে, 3 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে কি হয়েছে, রেজোনেন্স আছে, তাহলে 2 রেজোনেন্স স্ট্রাকচার। এখানে ক্ষেত্রেও রেজোনেন্স আছে, তাহলে 1 রেজোনেন্স স্ট্রাকচার। দেখো রেজোনেন্স স্ট্রাকচার বেশি হলেও এখানে কি হয়েছে, যেহেতু 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, এখানে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে এবং এখানে তো 1 ডিগ্রি অবশ্যই, তাহলে 3 ডিগ্রিটা প্রথমে বেশি স্টেবল হবে, তাহলে কম্পাউন্ড 2 সব থেকে বেশি স্টেবল, দেন কম্পাউন্ড অ্যান্ড দেন কম্পাউন্ড 3। যেহেতু 3টা 1 ডিগ্রি এবং হাইপার কনজুগেশন আছে, তার ক্ষেত্রে স্টেবিলিটি তুলনামূলকভাবে কম হবে এবং 1-এর ক্ষেত্রেও স্টেবিলিটি তার মাঝখানে চলে আসবে। পরের এক্সাম্পল দেখো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে স্টেবিলিটি আমাদেরকে ডিটারমিন করতে হবে। তাহলে স্টেবিলিটি যদি ডিটারমিন করতে হয়, কার্বো ক্যাটায়নের মতো ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিও একইভাবেই, যার ক্ষেত্রে প্লাস আই বা প্লাস এম ইফেক্ট থাকবে সে বেশি স্টেবিলিটি দেবে। দেখো OH এর ক্ষেত্রে কি আছে, প্লাস এম ইফেক্ট আছে, OCH3 ক্ষেত্রেও প্লাস এম ইফেক্ট আছে, CH3 ক্ষেত্রে প্লাস আই ইফেক্ট আছে এবং Cl এর ক্ষেত্রে কি আছে, মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে যেহেতু মাইনাস আই ইফেক্ট আছে, এ তো সব থেকে বেশি সব থেকে কম স্টেবিলিটি পাবে। তাহলে যদি কম্পাউন্ড 1 2 3 4 5 যায়, তাহলে 5 হচ্ছে সব থেকে লেস আনস্টেবল, মানে সব থেকে কম আনস্টেবল। তারপরে কে চলে যায়, তারপরে দেখো সবারই কিন্তু প্লাস আই বা প্লাস এম আছে, শুধুমাত্র CH2 নেই। তারপরে চলে আসি 1, এরপরে দেখবো কার প্লাস এম ইফেক্ট বেশি। OH এর ক্ষেত্রে সব থেকে প্লাস এম ইফেক্ট বেশি, কার থেকে, OCH3 থেকেও বেশি, যদিও CH3 এর ক্ষেত্রে শুধুমাত্র প্লাস আই ইফেক্ট আছে। তাহলে OH এর যেহেতু বেশি, তারপরে চলে আসবে 4, তারপরে চলে আসবে 2, দেন 3, দেন 4। তাহলে 4 সব থেকে বেশি স্টেবল আসবে, দেন 3, দেন 2, দেন 1, দেন 5। বোঝা গেল? আমরা একটা স্টেবিলিটি অর্ডার মনে করে নিই, যে স্টেবিলিটি অর্ডার মনে থাকলে যে কোনো কম্পাউন্ডের ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি পেতে পাবো। সেই স্টেবিলিটি অর্ডারটা কি? স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে PH3C ডট গ্রেটার দেন PH2C ডট গ্রেটার দেন PHCH ডট গ্রেটার দেন CH2 CH ডাবল বন্ড CH2 ডট গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এবং তারপরে যেটা 1 ডিগ্রির ক্ষেত্রে বলতে পারো মিথাইল ডট। তাহলে এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার অফ ফ্রি রেডিক্যাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল।